জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব চূড়ান্ত সিদ্ধান্তের পথে বলেছেন সালাউদ্দিন। এছাড়া জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে গণভোট কবে হতে পারে এই প্রশ্ন যখন করা হয়েছে, জামাতের সেক্রেটারি জেনারেল বলেন জনগণ গণভোটে অভ্যস্ত নন। আমরা মনে করি জাতীয় নির্বাচনকে কোনো ধরনের সমস্যা করা ছাড়া নভেম্বর বা ডিসেম্বরে এটা হতে পারে। আজ ঐক্যমত্য কমিশনের যে সভাটি হয়েছে এবং চতুর্থ দিনের মতো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা বসেছেন বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এবং তারা খোঁজার চেষ্টা করেছেন যে মূলত সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলো কি ভাবছেন বা সর্বশেষ কি করলে ঐক্যমতে আসা যায়। এই পুরো বিষয়গুলোকে মাথায় রেখে আমরা আজকে RICL গণতন্ত্র অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি জুলাই সনদ, গণভোট এবং নির্বাচন। এই পুরো অনুষ্ঠান আয়োজনে এবং সঞ্চালনায় আপনাদের সাথে রয়েছি নিউজ 24-এ আমি নুজহাত আফরিন। আর এই পুরো বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, উনি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক। আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। সেই সাথে আমাদের স্টুডিওতে আরও রয়েছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। আপনাকেও স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করে শুরু করছি। আমরা যেমনটি বলছিলাম যে আজকে আলোচনার মধ্যে আমরা রেখেছি যে জুলাই সনদ, গণভোট এবং নির্বাচন। আমি আলমগীর পাভেল আপনার কাছে প্রথমে আসতে যাচ্ছি। সালাউদ্দিন সাহেব উনি বলেছেন যে গণভোটে যাওয়ার যে সিদ্ধান্ত বা মোটা দাগে চূড়ান্ত সিদ্ধান্তের দিকে আমরা যাচ্ছি, এটি দিয়ে আসলে কি চূড়ান্ত সিদ্ধান্তটা আসলে কি, এটা আমার জানার ইচ্ছা। আজকে যেহেতু বৈঠকটি হয়েছে এই বিষয়ে আপনি জানাবেন। হ্যাঁ, বিগত কদিন থেকেই আলোচনাটা এরকম হচ্ছিল যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছিল। এক এক সময় এক এক কথা বলা হয়েছে যে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো সাংবিধানিক আদেশ জারির মধ্য দিয়ে এটা করবেন কিনা বা আগামী সংসদের উপর পুরো ব্যাপারটাকে ছেড়ে দেওয়া হবে কিনা। কারো কারো এরকম একটা প্রত্যাশাও ছিল যে এটি গণভোটের মাধ্যমে নিষ্পত্তি করাটা বেশি ভালো হবে। এখন সে প্রশ্নটা অনেক রকমভাবে আসে, যেহেতু পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার পরে গণভোটের ব্যাপারটা ফেরত আসার একটা সুযোগ তৈরি হয়েছে। তো এটা খুবই সঠিক যে আমি যদি বেশিরভাগ মানুষের মতামত জানতে চাই কোনো একটা বিষয় সম্পর্কে, তো সেটা গণভোট। তো গণভোটের অভিজ্ঞতা তো বাংলাদেশে খুব বেশি নেই, ফলে এটা একটা চ্যালেঞ্জ। আর গণভোটটাকে কিভাবে এটাকে আমরা ডিজাইন করব, মানে এটা তো একটা প্রশ্ন যে আমরা গণভোটে হ্যাঁ বা না এই দুটোই তো অপশন দেওয়া যায়, বা পক্ষে আছি বা পক্ষে নেই। তাহলে মূল প্রশ্নটা কী হবে, কোন প্রশ্নের উপরে ভিত্তি করে গণভোটটা হবে সেটি নির্ধারণ করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই জায়গাতে ঐকমত্য কমিশনকে কাজ করতে হবে এবং নির্ধারণ করতে হবে। তবে এটা ঠিক যে গণভোটের সিদ্ধান্ত সার্বজনীন বলে মনে হচ্ছে আর কি, সবাই গণভোটের পক্ষে আছে। সময় নির্ধারণের ব্যাপার নিয়ে হয়তো কোনো বক্তব্য থাকতেও পারে, তবে এক্ষেত্রে মনে হয় যদি গণভোটের সিদ্ধান্তটা সার্বজনীন হয় এবং সব রাজনৈতিক দল যদি মনে করেন যে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণভোটটাকেই তারা সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে কার্যকর পদ্ধতি মনে করছেন, তাহলে এটা জাতীয় সংসদ নির্বাচনের দিন হলে অর্থ সাশ্রয় যেমন হয় এবং জনগণ সবাই ওই একই দিনে দুটো সিদ্ধান্ত দিতে পারেন। তারা পরবর্তী সংসদের সদস্যদের নির্বাচন যেমন করতে পারেন, আবার একটা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু যেটি সনদ, জুলাই সনদে জন আকাঙ্ক্ষার প্রতিফলনের কথা আছে, ফ্যাসিবাদকে চিরতরে নির্মূল করবার প্রক্রিয়ার কথা সেখানে বলা আছে, এবং জনপ্রতিনিধিত্ব এবং বাংলাদেশকে সকল দিক দিয়ে একটা কার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার যে কথাগুলো বলবার চেষ্টা হয়েছে, তার পক্ষে জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণের মতামতটা দিতে পারে। আমরা আজকে এই যে ইসি যখন থেকে রোডম্যাপ ঘোষণা করে দিলেন এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং রোডম্যাপ হয়ে গেছে, তার পরবর্তীতে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সীমানা নির্ধারণ এবং সেই বিষয়গুলোতে সচেতন হয়েছেন এবং জেলা ভিত্তিক বা স্থানীয় পর্যায়ে যে প্রতিনিধি দেওয়ার বিষয় বা আসন ভিত্তিক যে প্রতিনিধি দেওয়ার বিষয়, এই ব্যাপারগুলো গোছানোর কাজ করছেন। এখন ঐক্যমতে আসাটা কতখানি জরুরি বলে মনে করেন নির্বাচনকে সামনে রেখে? হ্যাঁ, ঐক্যমতের প্রয়োজন আছে, কারণ আমার মনে হয় না যে অন্য যে বিষয়গুলো ছিল সেগুলোর কিছু কিছু বেশ ব্যাপারগুলো আমরা দৃশ্যমান নিষ্পত্তি দেখেছি। তো ফলে ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে কোনো রকম দৃশ্য তো আমাদের কাছে মনে হয় না কোনো অনিশ্চয়তা কিছু আছে। অন্যরা যারা এই ব্যাপারটিকে নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন এতদিন, তাদের সেটি কিন্তু নির্বাচনের চাইতে মানে ঠিক তাদের দাবি বাস্তবায়নের চাইতে নির্বাচনকে নিয়ে কিছু প্রশ্নবিদ্ধ করার চেষ্টাটা ছিল। তবে আমার কাছে যেটা মনে হয় যে জনগণ এখন মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এই নির্বাচনের বিষয়ে। জনগণের ইচ্ছেটা বা জনগণের প্রস্তুতি যদি ফেব্রুয়ারি নির্বাচনের পক্ষে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অন্যরকম বক্তব্যের সুযোগ কম। আর বিশেষ করে গত শারদীয় দুর্গোৎসবে আমরা যেরকমভাবে বিশেষ একটি রাজনৈতিক দলকে যেরকমভাবে পূজা মণ্ডপে ভোট প্রার্থনা করতে দেখলাম আমরা,
তাতে মনে হয় না যে তারা মাঠে যে দাবির কথা বলছেন যে তাদের পিআর বা এরকম না হলে তারা নির্বাচনে যাবেন না, তবে মনে হলো যে প্রচারণার দিক দিয়ে তারা তো সবচাইতে বেশি এগিয়ে থাকবার চেষ্টা করছেন। এমনকি ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল যেভাবে ঠিক যেটা তাদের আদর্শের সাথে যায় না, সেই রকম একটা বিষয়কে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছেন বা তুলনাগুলোকে এমনভাবে করেছেন যেটি হয়তো আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের ভেতরে অনেকে হয়তো সেটাতে মনে করেছেন যেটি তাদের জন্য একটা আঘাত। তো ফলে একটা সংশয় সৃষ্টি করে কিনা, আমরা গতদিনও আসলে আলোচনা করেছিলাম এই বিষয়টি নিয়ে, যে অবশ্যই এটি সাধুবাদ জানানোর বিষয় যে তারা তাদের নীতিগত জায়গা থেকে সরে এসে নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ করার চেষ্টা করছেন। এটা একটা পজিটিভ পরিবর্তন বলেই নেওয়া যায়, যে কারণ জনগণকে তারা প্রায়োরিটি দিচ্ছেন বা ইমেজ বিল্ডিং এর জায়গায় কাজ করছেন। আমি এই প্রসঙ্গে নাজমুল হক প্রধান আপনার কাছে এবার জানতে চাচ্ছি একই বিষয়। আমরা আসলে এই যে ঐক্যমত্য কমিশনের যে উদ্যোগ, এটি নিয়ে কথা বলছিলাম। আজকে চতুর্থ দিনে যে সভাটি হলো, সেক্ষেত্রে বের হওয়ার পর সবাই একই কথা বলেছে যে গণভোটের দিকে যাওয়া যায় বা প্রস্তুতি নেওয়ার একটা সময় এসেছে যে আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে পারি। আপনি কি মনে করছেন? একটা হচ্ছে আমাদের দলের থেকে আমরা, আপনি জানেন যে এখানটা দীর্ঘদিন ধরে সংস্কার কমিশনের আলোচনাটা চলছে। গণভোট বাংলাদেশে যদি ধরি আমি, এবং তিনটে গণভোট হয়েছিল। জেনারেল জিয়ার আমলে গণভোট, এটা এরশাদের আমলে গণভোট ওনার ক্ষমতা নেওয়ার পরে, আর একটা হচ্ছে আমরা 90-এ যখন বিএনপি সরকার যখন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে যখন পার্লামেন্টারি পদ্ধতিতে যখন ফিরল, এই ফেরার কয়েক মাস পরে এই গণভোটটা হয়েছে। গণভোটটা এই কারণে হয় যে আমরা যে কাজগুলি করলাম এই কাজগুলি ঠিক আছে কিনা এটা মতামত নেওয়া, জনগণের মতামতটা। তো সেই ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আমাদের মতো কিছু দল ছিল যাদের কথা ছিল যে গণভোটটা পরেই হোক, ইলেকশনটা আগে হোক, নির্বাচন হয়ে যাবে, সংসদ শুরু হবে, তারপরে হোক। তারপর হলে তাহলে হতো কি জনগণ তার মতামতটা সঠিকভাবে প্রয়োগ করতে পারতো। কিন্তু এখানটায় কিছু কিছু দলের মধ্যে এরকম সন্দেহ বিশ্বাস আছে যে যদি এটা হয়ে যায় তাহলে যদি না হয় এরপরে এই না হয়, এই কারণেই একই দিনে করার প্রস্তাব হচ্ছে। মানে একই দিনে গণভোট এবং এই জাতীয় সংসদ নির্বাচন আমার কাছে, আমাদের দলের কাছে, আমরা আলোচনা করিনি এখনও, এটা আমাদের কাছে একটা মানে সংশয় থেকে যায় যে জনগণ তার মতামতটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে কিনা। কারণ প্র্যাকটিক্যালি জনগণের মধ্যে প্রধান থাকা হচ্ছে আমি পার্লামেন্টের এমপি কাকে বানাবো, ফলে চিন্তায় তার মাথায় সার্বক্ষণিক ঘুরপাক ভোটটা দেওয়া না দেওয়ার আগে পর্যন্তই। ফলে সেই জায়গায় আমি এসব প্রস্তাবের পক্ষে আসি কি না, এটা ওই গণভোটটা কতটুকু ফ্রুটফুল হবে সেটা নিয়ে সন্দেহ থাকে, সংশয় থাকে। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় আপনি জানেন যে আমরা যে সংস্কার যে আলোচনা হয়েছে, আপনি জানেন যে সব বিষয়ে সবাই একমত না, অনেক বিষয়ে ডিফারেন্স আছে, পার্থক্য আছে, মত পার্থক্য আছে। ফলে গণভোট করার ক্ষেত্রে এটা একটা ব্যারিয়ার হবে যে আমরা যেহেতু সব বিষয়ে একমত না, আমাদের যে আপত্তি যেগুলি আছে সেগুলি কি হবে। আর ডেট হয়েছে আবার 8 তারিখে বৈঠক হবে, আর একটা শেষ বৈঠক হয়তো। তো সেই বিষয়গুলি ফয়সলা করে গণভোটটা হওয়া উচিত। তারপর আমি বলবো গণভোটটা যদি পরে হতো এতে খুব আস্ত যেত না, ভালো হতো আর কি। যদি নির্বাচন ঐক্যমত্য কমিশন কিন্তু বলেছেন যে ওনারা 15 অক্টোবরের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়ে কিন্তু এই বৈঠকগুলো হচ্ছে। একটা হচ্ছে আমাদের দলে আজকে আমরা ওখান থেকে বৈঠকে যাওয়ার পর বসছিলাম, আমরা বুঝলেন, আমরা মনে করছি যে গণতন্ত্রটা হচ্ছে আসলে গণতন্ত্রটাই হচ্ছে মত দ্বিমতের একটা তন্ত্র। কথা বুঝছেন, গণতন্ত্র কিন্তু একমত হওয়ার সব বিষয়ে নেই। তাহলে গণতন্ত্রের জন্য সব বিষয়ে একমত হতেই হবে। এই যে চিন্তাটা, এই যে প্রচেষ্টাটা, এটা কিন্তু গণতন্ত্রের জন্য শুভ ফল বয়ে আনে না, কখনোই আনে না। কেন মনে হচ্ছে এটা? মনে হচ্ছে এটা এই কারণে যে একদিনই করতে হবে, গণভোটটা করতেই হবে, এই দিনই করতে হবে। সংসদ নির্বাচনের পরে আমাদের যদি কনসেনসাস থাকে সংসদ নির্বাচনের পরেও গণভোট করা যায়। আবার ধরেন যে এখানটা আমি একটা এক্সট্রা কথা বলি, এই গণভোটটা ওই দিনে হওয়ার পরে যখন আপনি কাজগুলি করবেন তখন আরেকটা গণভোট করতেই হবে আপনার আরেকবার। কারণ এই কাজগুলি করলেন ঠিক আছে কিনা এটার জন্য একটা জনগণের মতামত নিতে হবে যে আমি যে সংস্কারগুলি করলাম ঠিক আছে কিনা। আর মূল যে বিষয় সেটা হচ্ছে যে সংবিধানের মৌলিক স্পিরিটের সঙ্গে আমরা একমত কিনা, সেটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব দ্বিমত আছে কিনা। তাহলে সব বিষয়ে আপনার এই জায়গায় বাংলাদেশে দীর্ঘদিন ধরে এই যে আন্দোলন, এত 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 প্রাণহানি, জীবন ক্ষয়, আমরা আমাদের বাংলাদেশে জানেন, বাংলাদেশে আমরা আন্দোলনে কিন্তু চ্যাম্পিয়ন, আমরা বরাবরই আমরা দেখেছি। বাংলাদেশই শুধু না, এর আগে ব্রিটিশ আমল থেকে ধরি আমরা অসংখ্য বিদ্রোহ আন্দোলনের এই জনভূমিটা। কিন্তু সেখানটায় আন্দোলনের পরে আন্দোলনের ফসল জনগণের দ্বারা পৌঁছাতে গিয়ে কিন্তু আমরা সবসময় ব্যর্থতার পরিচয় দিয়েছি, হোঁচট খেয়েছি, সবসময় এটা হয়েছে। এবং এক্ষেত্রে এবারও কিন্তু জনগণের মধ্যে এই সংশয়টা আছে। আজকে আমি বলতেছি কথা এই কারণে, এই যেমন ধরেন যে 13 মাস হচ্ছে, আজকে বলতে বাধ্য হচ্ছে আমাদের এই কামরাঙ্গীরচর থানার আমাদের জাতীয় কমিটির একজন সদস্য তাকে গ্রেপ্তার করেছে।
আমি ওসি সাহেবকে জিজ্ঞেস করলাম কেন গ্রেপ্তার করছেন, কারণ ওনার কাছে ছবি পাওয়া গেছে। কি ছবি পাওয়া গেছে পাঠাচ্ছে, আমাকে পাঠালো ছবিগুলি, আজকে তো ছবি ডিলিট করেছে। কি ছবি? যে উনি একটা ক্লাবের নির্বাচনে সেখানে আওয়ামী লীগের ছেলেদের সঙ্গে উনি ভোট করছে, ক্লাবের নির্বাচনের ছবি আছে। ওই ছবি দেখে 13 মাস পরে ধরছে। তা আমি ডিসি সাহেবকে, আহসানুল্লাহ ডিসি সাহেবকে বললাম, ফোন করলাম যে দিস ইজ দ্য ঘটনা, আপনি দেখেন তো এটা কিভাবে ধরা হলো। বলে আমি এটা দেখতেছি কোথায়। দেখে বলে যে আমি কনভিন্স, কীভাবে কনভিন্স হলেন? ওই ছবি পাওয়া গেছে। আমি ছবিটা কিসের? দলের ছবি, দলের পোস্টার, ওটা তো ক্লাবের নির্বাচনের পোস্টার। তো 13 মাস পরে আপনি ধরতেছেন, তখন কাজে আমি বিএনপি ধরিয়ে দিয়েছে। তা আমি তখন বললাম ডিসি সাহেবকে যে বিএনপি ধরিয়ে দেয়, আপনি যদি এই কাজই কিছু করেন, তা আমি তো এই কাজ করেছি বিগত 15-16 বছরেই, বিএনপির লোকদের জামাত ধরিয়ে দাও, তাই না? তাহলে আসলে এই সামগ্রিক এমন একটা অবস্থায় আমরা আসি এই জায়গায়, এই 13 মাসে জনগণের মানে প্রশাসনের দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন এত ত্যাগ তিতিক্ষা কিন্তু হয়নি। এটি হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় এবং সবচেয়ে দুঃখজনক বিষয়। আজকে এই বিষয়গুলি আমি বলছি এই কারণে, আপনি দেখেন আপনার ওই যে একজন উপকমিটির ব্যারিস্টার ধরা বসছে, ব্যারিস্টার, অথচ আমি তার নিচে তার টকশো শুনেছি, আমি ব্যারিস্টার আহসান নাকি নাম টকশো শুনেছি। তা আওয়ামী লীগ তো লক্ষ লক্ষ লোক আছে, ও উপকমিটির কি একটা মেম্বার, কিন্তু ওর টকশো আমি নিজেই শুনেছি যে হি ওয়াজ এগেইনস্ট দি গভর্নমেন্ট পলিসি সেই সময়, ওই সময়। আমি তো রেগুলারই কথা বলতাম টকশোতে। আমাদের উদ্দেশ্য কি যে ধরা বা ধরে দেয়া বা এই যে ট্যাগ করা, এখান থেকে আমরা কবে বের হব? আমরা তো নির্বাচন প্রসঙ্গে আমি যে আলোচনা কথাটা করছি। বলছি, দেখেন বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে মুক্তিযুদ্ধ, 71 মুক্তিযুদ্ধ। সেই দেশ স্বাধীনের পরে রাজাকার ছিল সবচেয়ে বড় আমাদের ট্যাগিং পয়েন্ট। তারপরে কিন্তু যত কর্মচারী পাকিস্তান সরকার আমলে সার্ভিস দিয়েছে, চাকরি করেছে, এরা কিন্তু দেশ স্বাধীন রাজাকার বলে তাদের কিন্তু বের করে দেওয়া হয়নি। তাহলে আজকে যে অবস্থা আমরা পৌঁছে গেছি, আমরা সামগ্রিকভাবে 13 মাস 14 মাস পরে ক্লাবের নির্বাচনের ছবি আছে, এই কারণে আমাদের হানিফ শেখকে ধরে নেওয়া হলো এবং মামলা দিয়ে ধরলো। আমি বলার পর ডিসি সাহেব কয় যে কী করবো আমি, তখন শেষ পর্যন্ত বিএনপি ধরে দিয়েছে আমাকে। তাহলে এই ডিসি সাহেবের, আহসানুল্লাহ সাহেবের এটা হলো স্বীকারোক্তি। তা আমি বলছি যে সামনে যে ভোট করবে, এর এত কিছু হওয়ার পরে এই ভোটটা যে সুশৃঙ্খল হবে এর কোনো আশা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। এই লক্ষণ যদি দেখতে পাচ্ছি না, ফলে সেই কারণে আমার কাছে মনে হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ, আন্দোলনে আমাদের বিজয়, বিরাট আন্দোলনে আমাদের বিরাট কাজ করে সরকারকে ফেলে দেয় আমরা, কিন্তু যখন নিজেরা প্র্যাকটিক্যালি যখন জনগণের পক্ষে কাজটা করতে আমরা করতে পারি না। যার কারণে যে সরকার যত বেশি পপুলার হয় আন্দোলনের কারণে, ওই সরকার ক্ষমতায় গিয়ে তত বেশি আনপপুলার হয়ে যায়। এটা দেশ স্বাধীনের পরেও দেখেছি আমরা, এটা এরশাদ সাহেবের পরেও দেখেছি আমরা। ক্ষমতা চলে যাওয়ার পরে এরশাদ সাহেব পপুলারিটি গেইন করছে, যার কারণে উনাকে নিয়ে টানাটানি আপনি জানেন কীরকম। ঠিক বাংলাদেশে সেই অবস্থা বিরাজ করছে। এই জায়গার থেকে যে সমস্ত দল যারা ক্ষমতায় যেতে চায় বা ক্ষমতায় কালকেই ভোটলে চলে যাব, তাদেরকে ভাববার সময় এসেছে যে আগের দিনটা কিন্তু এই দিনটা একদিন না। আমরা দেখতে পাচ্ছি নেপালে বিশাল আন্দোলন হওয়ার পরে। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন, এখন নির্বাচন নিয়ে একটা ঐকমত্যে আসার জন্য চেষ্টা করছে, আমরা নির্বাচনকে সামনে মানে প্রলং করব না, আমরা নির্বাচনকে হতে দিব, এটার জন্য রাজনৈতিক দলগুলো সহযোগিতা করবে না? না, এই সরকার তো প্র্যাকটিক্যালি তার যে অ্যাক্টিভিটি বিগত 1 বছরে, সেই সরকার অ্যাক্টিভিটি হচ্ছে সরকারটা আশ্রয় নিয়েছিল মবের কাছে, মব সরকারের কাছে না, সরকারের আশ্রয় হচ্ছে মব। ফলে সেই সরকার আজকে আইন শৃঙ্খলা পরিচালনা করার ক্ষেত্রে কোথাও কোনো সফলতার পরিচয় দিচ্ছে না। আমি জাস্ট একটা রেফারেন্স দিলাম আপনাকে, একদম আমার দলের কামরাঙ্গীরচর থানার ঘটনা। আমি ডিসিশন কথা বলার পর মামলা দেওয়া হয়েছে, তাই না? আপনার মতামত নেওয়াটা খুব হ্যাঁ, না জরুরি। সেটা আমি মনে হয় যে আসলে আমি সবসময় বিশ্বাস করি যে যিনি কথা বলবেন তার মধ্যে ঠিক নিজের আপত্তিটিকে উত্থাপন সেই মুহূর্তে না করা, সময় নিয়ে পরে হয়তো সেটার একটা সন্তোষজনক উত্তর দেওয়া যেতে পারে। আমরা একটা গণভোট, নির্বাচন এবং এই প্রক্রিয়ার কথার মধ্যে ছিলাম আর কি। সেখান থেকে হঠাৎ করে কামরাঙ্গীরচরের প্রসঙ্গটা এলো। যাই হোক, উনি হয়তো মনে করেছেন প্রাসঙ্গিক, তবে এটা কোনো একটা দলের লোক তাকে কাউকে ধরিয়ে দিয়েছে, এরকম বিষয়টাকে যদি এত সহজীকরণ বা সরলীকরণ করি আমরা, তাহলে প্রশাসন, পুলিশ এইগুলোর কারো কোনো অস্তিত্ব আছে বলে মনে হয় না। আর যদি এটা হয়তো পুলিশ প্রশাসনের সাথে জেলা প্রশাসক এর সাথে সম্পর্কিত কিভাবে হন, তাই না? তো জেলা প্রশাসক বা কেন এটা বলবেন, ব্যক্তিগত কোনো ক্ষোভ ছিল কিনা বা কোনো বিষয় আছে, এটা তো ঠিক জেলা প্রশাসক ডিসি মানে জেলা প্রশাসক, পুলিশের মধ্যে ডিসি আছে না, আমি সেটা আপনি সেটা জেনে বলবেন তো। না, সেটা জানার প্রশ্ন না। আপনি সেটা বলতে পুলিশ কমিশনার কথাকে বললেই বুঝতাম আমরা যে সেটা তো পুলিশ কমিশনারের মধ্যেও তো কমিশনার ছাড়া তো উনি যে ডেপুটি কমিশনার, সেই তার সাথে আপনি কথা বলেছেন, তো সেটা পরিষ্কার করলে ভালো হতো। যাই হোক, সেটা উনি ওনার মতন করে বলেছেন, তার কাছে তার ব্যাখ্যাটি তার।
আমি সেটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে এই জায়গাতে পুলিশের যদি কোনো অবস্থান এরকম থাকে যে কারো কথাতে এটি বলেন, তাহলে হ্যাঁ সেটা তো আমার মনে হচ্ছে সে জবাবদিহিতা অন্তত সেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আসা উচিত। সে জায়গায় আমার নিজের কোনো কথা থাকবার কথা নয়। তবে উনিও যেটা বলেছেন সেটিও প্রমাণ সাপেক্ষ, সেটাও হয়তো তার বস্তুনিষ্ঠতা কতটুকু আছে। তার ফলে আমরা এই কথাগুলোকে ঠিক সেই জায়গাতে না নিলেই ভালো করব। আর যে কথাটি আসছে যে গণভোটের যৌক্তিকতা বা কি, আমি সে কথা কিন্তু আগেও বলেছি যে গণভোটের বিষয়বস্তুটা যদি ঠিক সুনির্দিষ্ট কোনো প্রাসঙ্গিকতাই জনগণকে বলা হয় যে এটার পক্ষে কি বিপক্ষে, যেখানে অনেকগুলো বিষয় রয়েছে যেখানে নিষ্পত্তি হয়নি বা অনেকগুলো বিষয় হয়েছে সেখানে নিষ্পত্তি হয়েছে, তাহলে জনগণ যে পক্ষে কথাটি বলবে তিনি তাহলে কতগুলোর পক্ষে রয়েছেন, আবার যদি বিপক্ষে থাকেন তাহলে কতগুলো ছিলেন। এই গণভোটটি কিভাবে হবে, এই প্রস্তাবনাগুলো কিভাবে এসেছে, যে কবে নাগাদ হবে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই গণভোট, এটা তো আলোচনার ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত আসলে আজকে আলোচনার বিষয়বস্তু না, আলোচনার সিদ্ধান্তটি চূড়ান্ত হয়তো হয়নি। এটা সবগুলো সিদ্ধান্ত যদি ঐক্যমতের ভিত্তিতেই করতে হয় তো তাহলে প্র্যাকটিক্যালি কোনো দলের সাথে কোনো দলের কোনো বিভাজন থাকে না। প্রত্যেকটা দলের যদি আদর্শ এক হয় তাহলে তো রাজনৈতিক দলের তো ভিন্নতর হওয়ার কোনো কথা ছিল না, একটা রাজনৈতিক দলই বা পুরো পৃথিবী বা বিশ্বময় থাকতো। এখানে গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে ভিন্ন মতেরকে প্রকাশ করবার সুযোগ করে দেওয়া বা ভিন্ন মানের অস্তিত্বকে রাখার। তো এখন যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মানে এই বিশ্বাস অবিশ্বাসের জায়গা থেকে কিন্তু গণভোটের কথাটি এসছে। গণভোটের কথাটি কিন্তু এই জন্য আসেনি যে গণভোট না করলে আইনগত জটিলতা কি হবে না হবে সেটার কথা অনেক পরে, কিন্তু কথাটি এই জন্য এসেছে যে যদি না করে, যদি না হয়, তাহলে আমরা যদি একটা অভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দলের যেখানে স্বৈরাচার বিরোধী অবস্থান ছিল সেখানে বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করতে পারা ভালো ছিল, কারণ নিজেদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণটাকে আমরা যত বেশি সমৃদ্ধ করতে চাইব ততই কিন্তু স্বৈরাচারের পুনরাবির্ভাবের সুযোগ তৈরি হয় এবং তারাও কিন্তু মনে করতে পারেন যে হ্যাঁ বাংলাদেশের লোকজনের ভেতরে এত বেশি বিভক্তি, ফলে তাদের বোধহয় আবার নতুন করে ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে। তো এই বিষয়গুলোকে আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছেন। নাজমুল ভাইরা তো দীর্ঘদিন ধরে ঐক্যমত্য কমিশনে যাচ্ছেন, প্রতিদিনই যাচ্ছেন। সেখানে যে দলের হয়তো সংসদে কোনোদিন কোনো প্রতিনিধিত্বও ছিল না, একটা সংসদ সদস্য যে দল থেকে নির্বাচিত হয়নি কখনো, তারাও যতটুকু আলোচনায় অংশ নিচ্ছেন, যারা দেশ পরিচালনা করেছেন তারাও অংশ নিচ্ছেন। এই সৌন্দর্যের জায়গাটি বা এই সহনশীলতার জায়গাটি বিএনপি রেখেছে আর কি। কারণ এইখানে দিন শেষে যে জিনিসটা দাঁড়াবে যে আমাদের কিন্তু সবগুলো কথাকে কিন্তু সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে, এমনকি গণভোটের ফলাফলটাও সেটা কিন্তু সংবিধানেই সংযোজিত হওয়ার পরেই কিন্তু জন আকাঙ্ক্ষার সত্যিকার অর্থের প্রতিফলন হবে। তো সেটাতে যারা আলোচনায় অংশ নিচ্ছেন তারা সেই দিনটাতে কতজন থাকবেন না থাকবেন না সেটি হয়তো ভবিষ্যতই বলবে, নির্বাচনের ফলাফলই বলবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আলোচনাটাকে এত দীর্ঘদিন চালাবার বিরতিতে যাব, কিন্তু বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করতে চাই আমি। জনাব সালাউদ্দিন সাহেব ওনার বক্তব্যগুলো যখন উনি আলোচনা থেকে বের হয়ে আসছেন তার কথাগুলো বোঝার চেষ্টা করেছিলাম। উনি যেমন বলেছেন যে রেফারেন্ডাম বা গণভোটের মাধ্যমে যে জনরায় আসবে সেটা সার্বভৌম ক্ষমতার একটা রায়, তো সব সংসদ সদস্য সেটা মানতে বাধ্য হবেন। এটাকে আসলে ইন্ডিকেট করে কিনা যে নির্বাচনের পরেই গণভোট হোক? আপনি উত্তরটা এখনই নেবেন? জি, আচ্ছা। তো না, আমার মনে হয় উত্তর নিয়ে আমি এটি বিষয়টা এরকম ভাবে উনি বলতে চেয়েছেন যে হ্যাঁ, যে গণভোটের যে ফলাফলটি হবে সেটি কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক্যালি কিন্তু সংসদ সদস্যের উপর না, শুধু সংসদের উপরই এটি একটি আবশ্যিক একটা দায়বদ্ধতার জায়গায় যায়। এটা এরকম না যে গণভোটের সিদ্ধান্ত আপনি সংখ্যাগরিষ্ঠতা আছে বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে সেটাতে আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না, কারণ গণভোটই হচ্ছে সর্বোচ্চ জনগণের সর্বোচ্চ রায়ের প্রতিফলন। সেটা এই অব্লিগেশনটা আছে। তো ফলে উনি যে কথাটি বলার চেষ্টা করেছেন তার মধ্যে দিয়ে এই কথাটির প্রকৃত অর্থ এই গণভোটটা পরে হওয়া ভালো নাকি সেই একই দিনে হওয়া সেটি হয়তো আলোচনার জায়গা আছে, কারণ এই জায়গাতেও যদি আমি বিভক্তির রেখা যদি আপনি টানতে চান তখন কিন্তু আবার নতুন একটা বিতর্ক সৃষ্টি হবে যে গণভোটটা তো আমরা মেনে নিলাম, কখন হবে এটার জন্য আবার একটা কমিশন আরও 7 দিন 10 দিন ধরে আলোচনা করবে। হয়তো বিএনপির পক্ষ থেকে আলোচনাটাকে সংক্ষিপ্ত করার জন্য একেবারে চূড়ান্ত মতামতটা একবারে দিয়ে দেওয়া হয়েছে যে এই অসুবিধাটুকু আছে। যে আমরা জুলাই মাস এবং অগাস্টে যতটুকু দেখেছিলাম যে পর্যন্ত রোডম্যাপ ঘোষণা হয়নি তার আগ পর্যন্ত ঐক্যমত্য কমিশনের যখন বৈঠকগুলো হয়েছে এই গণভোটের ব্যাপারে বা হচ্ছে পিয়ানীয় যে আলোচনাগুলো এত ত্বরান্বিত হয়নি। ইদানিং যেভাবে বিএনপি বিভিন্ন জায়গায় এই বক্তব্যগুলো বা আপনাদের সিনিয়র নেতারা যেভাবে বক্তব্যগুলো দিচ্ছেন আজকে বা এই যে চতুর্থ দিনে এসে বৈঠকের মধ্যে আমি মনে করি যে বিএনপি খুব পজিটিভ একটি
পদক্ষেপ নিয়েছে এবং খুব পজিটিভভাবে নির্বাচন প্রসঙ্গে কথা বলেছেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আগানোর চেষ্টা করছেন। এটা খুবই স্পষ্ট আজকের যে আলোচনার পর সংবাদ ব্রিফিংটা ছিল সেখানে। আর সেটি নিয়ে বলছি যে এই পর্যন্ত বা এর আগে তো আমরা বিএনপিকে এভাবে দেখিনি, আমরা নতুনভাবে বিএনপির একটি আলোচনা দেখতে পাচ্ছি, সেই জায়গাটাই বোঝার চেষ্টা করছি। এটা বোধহয় এরকম নয়। একটা বিষয় আপনাকে একটু পরিষ্কার বোঝা দরকার, সেটা হচ্ছে যে বিএনপি এমন কোনো কথা বলতে পারে না যে বিষয়টির দায় সে পরে পূরণ করতে পারবে না, কারণ বিএনপির সম্ভাবনা রয়েছে যে জনগণের রায় নিয়ে সংসদে গিয়ে এই কাজগুলোকে বাস্তবায়নের। সেই কথাটি হয়তো অন্য অনেক রাজনৈতিক দল যতটা সহজভাবে বলতে পারে, যতটা দায়িত্ব না নিয়ে বলতে পারে, কারণ সেক্ষেত্রে কিন্তু তাদের উপর দায়টা বর্তাবে না, যেহেতু হয়তো আমরা অতীত ইতিহাস বাংলাদেশের নির্বাচনের যে পটভূমি আমরা জানি আগের, সেটাতে হয়তো সেই রকম অবস্থা তাদের জন্য নাও আসতে পারে। ফলে বিএনপি সব জায়গাতে কিন্তু সতর্ক থাকার চেষ্টা করছে। আপনি সালাউদ্দিন সাহেবের প্রত্যেকটা জায়গায় দেখবেন যে উনি কিন্তু যে কোনো সংকটের ক্ষেত্রে সাংবিধানিক ব্যাখ্যা যেটি দিয়েছেন সেটির বিপরীতে কিন্তু অন্যদের কিন্তু যুক্তিগ্রাহ্য সেরকম মতামত বা কোনো পাল্টা যুক্তি দেওয়ার সুযোগটা কিন্তু খুব সীমিত ছিল। তবে দিন শেষে যেটা হয়েছে যে বিএনপি এখন আর চায় না যে এটা দিনের পর দিন প্রলম্বিত হোক, মানুষের ভেতরে একটা এরকম ব্যাপারটা নিয়ে কিন্তু মোটামুটি একটা অসহিষ্ণুতার জায়গায় এসেছে এবং জনগণ নির্বাচনমুখী হয়েছে। তো এই জায়গাতে শুধুমাত্র আলোচনায় কালক্ষেপণ করাটা কোনো যৌক্তিক কথা নয়। বিএনপি সেই দৃষ্টিভঙ্গি থেকে মনে করছে যে আগেও তারা যৌক্তিক কথা বলেছে, এখনও যুক্তির কথা বলে, কিন্তু এখন যে জায়গাটিতে খুব সহজে যুক্তিটাকে গ্রহণযোগ্য করা যায় বা মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই জিনিসগুলো পূরণ করার জন্য হয়তো আর কালক্ষেপণের পক্ষে বিএনপি নয়। আর জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের এই যে প্রস্তাব বা চূড়ান্ত হওয়ার যে বিষয়গুলো রয়েছে, এক্ষেত্রে জামাত এবং এনসিপির আলোচনাগুলো আমরা সামনে আনতে চাই, তবে একটা বিরতির পর। দর্শক, আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পরে এসে আমরা আরো বিস্তারিত আলোচনা করছি। দর্শক, বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL জনতন্ত্র গণতন্ত্র। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম এই যে জুলাই সনদ বাস্তবায়ন এবং নির্বাচনকে সামনে রেখে এর প্রক্রিয়া কি হবে তা নিয়ে। এই পর্যায়ে জনাব আলী রিয়াজের একটি মন্তব্য আপনার উল্লেখ করতে চাই। উনি আজকে যেমনটি বলেছেন যে চতুর্থ দিনে যে আলোচনাটা চলছে এবং উনি একটা তারিখ যে নির্ধারণ করেছেন 15 অক্টোবরের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার উপর আলী রিয়াজ জোর দিয়েছেন এবং রাজনৈতিক দলগুলো যতক্ষণ এক না হবেন এই প্রক্রিয়াগুলো দ্রুত শুরু হবে না। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে বহুদলীয় বা গণতন্ত্রের যে সৌন্দর্য সেটি হচ্ছে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে, বিভিন্ন মত হলে এক কিভাবে হবে? এটা তো একটা কথা আছেই এখানে। তো যারা যে সমস্ত রাজনৈতিক দল যে প্রস্তাবের ক্ষেত্রে তাদের আপত্তি ছিল, তারা তো সেই জায়গায় নোট অফ ডিসেন্ট বা আপত্তির কথা তুলে ধরেছেন। এখন এটা ঐক্যমত্য কমিশনের দায়িত্ব হচ্ছে যে সেটাকে সমন্বিত করে তারা কোন প্রস্তাবটাকে কিভাবে রাখবেন, এবং যারা যেখানে আপত্তি দেখিয়েছেন বা দিয়েছেন তারা তার সেই অংশে তো তারা বলবেন না যে এটা অনুমোদনের স্বাক্ষর তিনি দেবেন, তিনি বলবেন যে আমি এই জায়গায় আমার ভিন্ন মত রয়েছে। তো এটা এখন কমিশনের দায়িত্ব, কারণ সব কিছু যদি উনি বলেন যে না ঐক্যমত্য হতেই হবে, তাহলে এটাকে জোর করে এক জায়গায় বসিয়ে ঐক্যমত্যের কথাটিকে এইভাবে বলাটা বোধহয় খুব যুক্তিসঙ্গত না। তাহলে তো এমন হতো যে ওনারা একটা ডকুমেন্ট তৈরি করে বলতেন যে এটা আমরা করেছি, এটাতে আপনারা সবাই সম্মতি দিয়ে যান। এখানে ভিন্ন মতকে শুনতে হবে এবং যদি সেটা যুক্তিগ্রাহ্য হয় তাহলে সেই যুক্তিগ্রাহ্য জিনিসটাকে গ্রহণ করতে হবে। আর সেক্ষেত্রে ঐক্যমত্য বলতে আমি যে ওই একই কথাই বলছিলাম যে আপনি ঐক্যমত্যটা কি কোন দৃষ্টিতে দেখছেন। যে যদি কোনো একটা রাজনৈতিক দল, আমি কাউকে ছোট বা বড় বলছি না, যাদের জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে অংশীদারিত্বটা তেমন উল্লেখযোগ্য না, অতীত ইতিহাসও তা বলে না, তাহলে সেক্ষেত্রে তার কোনো একটা আপত্তির কাছে অন্যদের আসতে হবে যাদের দায়বদ্ধতা রয়েছে যে সংসদে আগামী দিনে গেলে তাদের প্রত্যেকটা প্রতিশ্রুতিকে বাস্তবায়ন করতে হবে। তাহলে সেটা তো যুক্তিসঙ্গত কথা হলো না, তাই না? তো নিশ্চয়ই সেই জায়গাতে বিষয়টাকে ভিন্ন আঙ্গিকে দেখতে হবে। উনি বলেছেন 30টি রাজনৈতিক দল যদি এক জায়গায় আসে তাহলে তো আর বিশেষজ্ঞের সাথে বসার প্রয়োজন হবে না। তার মানে নিশ্চয়ই ওনাদের মাথায় একটা প্রক্রিয়া রয়েছে যে ঐক্যমত্য কমিশন আসলে 30টি রাজনৈতিক দল নিয়ে বসাচ্ছেন, তার পরবর্তীতে বিশেষজ্ঞের সাথে বসে, আমরা খুব সহজভাবে যদি বলি কমন, আনকমন, মেজরিটি, মাইনরিটি, এভাবে নিশ্চয়ই তাদের কোনো প্রক্রিয়া রয়েছে। তাদের তো প্রক্রিয়া থাকবার কথা, কারণ যারা রাজনৈতিক দল তারা সবাই তো সংবিধান বিশেষজ্ঞ না। তো আগামী দিনে সংবিধানে সেগুলোকে সংযোজন করবার ক্ষেত্রে কোনো রকম কোনো অনুচ্ছেদের সাথে কোনো একটা অনুচ্ছেদ সাংঘর্ষিক হবে কিনা, যেটি সালাউদ্দিন সাহেব প্রায় প্রত্যেক দিনই বলবার চেষ্টা করেছে যে এটা নেওয়া ঠিক হবে না, এটি কিন্তু ওই জায়গার সাথে সাংঘর্ষিক হচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা জায়গা যখন দাঁড়াবে যেখানে মতামতটা বা সকল 30টা দলের 30 রকম মতামত না হলেও যদি দেখা যায় যে পক্ষ বিপক্ষ নিয়ে একটা নির্দিষ্ট একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে,
তারপরে ওনারা বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে যদি মনে করেন যে সংবিধান বিশেষজ্ঞরা সেটাকে অ্যাকোমোডেট করতে পারেন, কোনো একটা সঠিক প্রক্রিয়া রয়েছে, তাহলে সেই ধারণাটি আলাদা। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে তাদের পক্ষ থেকে তারা সর্বোচ্চ যে মতামতটি তারা দিতে পারেন সেটিকে শোনা উচিত। তারপরে এটা জনাব নাজমুল হক প্রধান, এবার আমাদের অংশ কি হবে সেটা পরের কথা। আপনার কাছে আসতে চাচ্ছি একই প্রশ্ন আপনার কাছেও। এই যে আপনারাও সেখানে অংশগ্রহণ করেছেন এবং বরাবরই অংশগ্রহণ করে আসছেন, আপনাদের কোনো বিষয়ে মনে হয়েছে যে এক হওয়াটা সমস্যাযুক্ত বা এক হওয়া যাচ্ছে না, বা কেন এক হওয়া যাচ্ছে না, এখনো কেন বৈঠক হচ্ছে? যেসব বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তাই না, এগুলো তো হয়েছে। আর যেসব বিষয়ে দ্বিমত আছেই, সেখানে বিষয়টা হচ্ছে এখন এই যে রেফারেন্ডামটা হবে, সেই দ্বিমতটা কিভাবে এক্সারসাইজ হবে, এইটা হচ্ছে মূল পয়েন্ট। কথা বলছেন না, এমনি ন্যাচারালি আমরা গ্রসলি এখানটায় যে ঠিক আছে, যেহেতু সবাই বলছে এটা রেফারেন্ডাম হোক, তাই না, সেই কারণে নির্বাচনের দিন একই দিনে দুটো ব্যালট থাকবে। একটা হচ্ছে যে ফর এমপি প্রার্থী নির্বাচন করার জন্য, আর একটা হচ্ছে আমি রেফারেন্ডামের এইটার পক্ষে আছি কিনা, এটা। তো সেটা আলোচনা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আলোচনা শুধু এখন এটা জাস্ট ফর্মালিটি। তার একটা বৈঠক হবে আমাদের 8 তারিখে। সেই বৈঠক হওয়ার পরে সেখানটা চূড়ান্তভাবে সাইন টেন হয়ে যাবে এবং অলরেডি ডিক্লেয়ার হয়ে যাবে। ফলে এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা আছে বলে মনে করি না। রেফারেন্ডাম নিয়ে তেমন কোনো সমস্যা আছে, এটা রাজনৈতিক দলগুলির মধ্যে মোটামুটি এক জায়গায় এসে গেছে। যে জায়গায় সমস্যাটা সেটা হচ্ছে ওই যে দ্বিমত যেগুলি আছে, সেগুলি কীভাবে, দ্বিমতগুলি নিয়ে তো আর রেফারেন্ডাম হইতে পারে না, হয় এগুলি কীভাবে কী করবে সেটা নিয়ে আলোচনা হবে আর কি, এটাই হলো কথা। ফলে এটা নিয়ে বেশি আলোচনার কোনো সুযোগ নেই। আর একটা বিষয় হচ্ছে যে এখানটায় বাংলাদেশে আমরা সবসময় প্রতিটা গভর্নমেন্ট বা বড় কোনো পার্টি, এই যে উনি বলার ক্ষেত্রে বললেন আমার ভাই সাহেব যে বিএনপি তো ছোট দল, যে দলের এমপি নাই সেটা মেনে নিছে, এটা পার্ট অফ ডেমোক্রেসি। এটা বিএনপির মানার কি আছে, না মানার কি আছে? বিএনপিকে বলবেন না ছোট পার্টি পার্লামেন্টে ছিল না, চলে যাও, এটা বলতে চাচ্ছেন? তো এই যে অ্যাটিচিউডটা, দিস অ্যাটিচিউড ইজ নট ডেমোক্রেটিক অ্যাটিচিউড এট অল। ফলে সমস্যা হচ্ছে এই জায়গায়। বাংলাদেশে সবসময় আমরা খেয়াল করেছি এখানটায়, যখন ওই যে বলে না একটা, এটা ওই একদম হুমায়ুন আহমদ বলছিল বোধহয় যে জিতলে আওয়ামী লীগ একাই জিতে যায়, যখন হারে তখন গোটা ন্যাশনটা হেরে যায়। তো অবস্থাটা ওইরকম আর কি। বিষয়টা হচ্ছে যে ডেমোক্রেসিতে বড় পার্টি ছোট পার্টি মত ভিন্ন মত, না এটা নিয়েই ডেমোক্রেসি, এটাই ডেমোক্রেসির সৌন্দর্য। এটা না থাকলে ডেমোক্রেসি থাকে না। তাহলে এক পার্টি হলে তো বাকশাল হয়ে যাবে, এক দল, এটা লাগবে না তাহলে আর, তাই না? তো আমি সেই জায়গায় বলতেছি যে এত ত্যাগ তিতিক্ষার পর যে জায়গায় এসছি আমরা, সেই জায়গায় আমাদের করসপন্ডিং যেগুলি অর্গান আছে, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচন কমিশন, আমাদের জনপ্রশাসন সামগ্রিকভাবে এর মধ্যে যদি কোনো পরিবর্তন না হয়, রাজনীতিবিদ, তাই না, একই রকম চিন্তা যদি করতে থাকি, তাহলে তো যেই লাউ সেই কদু হয়ে যাবে। তো খুব বেশি এগোতে পারবো না। আমরা তো আজকে যে সমস্যাটা যেটা হচ্ছে বারবার বাংলাদেশে কেন হচ্ছে, যে আমরা এই যে ধরেন যে ইউনিসেফের গভর্নমেন্ট এতদিন পরে এরকম গভর্নমেন্ট আসলো, পাবলিক আকাঙ্ক্ষিত গভর্নমেন্ট, ওনাকে সমস্ত পাবলিক ওনাকে নিয়ে আসলো, উনি কয়েকদিন আমাকে ছাত্ররা অ্যাপয়েন্টমেন্ট দিছে। এই যে অ্যাটিচিউডটা, আমি বলছি যে এগুলি পাবলিককে হার্ট করে, ডেমোক্রেসিকে ক্ষতিগ্রস্ত করে বিকশিত হওয়ার ক্ষেত্রে। আজকে আমরা যে কারণে আমরা বরাবরই আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বলি গণতন্ত্রবাদ প্রতিবাদের, প্রতিদ্বন্দ্বিতার, তাই না, প্রতিরোধের, কিন্তু প্রতিহিংসার না। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা সবসময় প্রতিহিংসার মধ্যেই আমরা আঁকড়ায় থাকি, যার কারণে ভালো কিছু অ্যাচিভ করতে পারি না। এত ত্যাগ তিতিক্ষার এবারও যদি আমরা ভালো কিছু অ্যাচিভ না করতে পারি, এটা দুর্ভাগ্যজনক। যার লক্ষণগুলি কিন্তু এখন ওরকমই। আপনি সামগ্রিকভাবে আপনি অল স্পেয়ার আপনি যদি দেখেন, তাই না, এখানটায় দেখেন এই গভর্নমেন্টের সমালোচনা করতে অসংখ্য জায়গা। আপনি এখন কি শুনতেছেন গভর্নমেন্টের এই যে গভর্নমেন্ট যে বিদেশি পুঁজি আনবে এখানটা, তাহলে একটা বিরাট কমিটি করলো না, সম্মেলন করলো না, টাস্ক না গভর্নমেন্টের। তাহলে গভর্নমেন্ট ওইসব জায়গায় ঢুমারলো কেন? টাস্ক না। আমাদের আজকে এই যে সমস্যা হচ্ছে আমাদের যে হিল ট্যাক্সে দেখেন প্র্যাকটিক্যালি ওরা যখন নর্মাল গভর্নমেন্ট ছিল সবসময় ওরা বলতেছিল যে তাদের যে দাবি যেগুলি শান্তি চুক্তি হতো না, তার ভূমির যে বিষয়টা এটা বাস্তবায়ন করা হোক, চেষ্টা করা হোক, না আওয়ামী লীগ গভর্নমেন্টের কর্ণপাত করা, অথচ চুক্তিটা করছিল, কর্ণপাত করে নেই। আজকে বিভিন্ন সমস্যা তো এখানে বড় বড় সমস্যা হচ্ছে, কিছু হলেই আগুন দিয়ে পুড়াই দাও। আমরা তো বাংলাদেশ তো একটা দেশ, তো তাহলে সেই দেশে আজকে দেখেন হেলথ ট্যাক্সে আজকে বস্তির মতো বস্তি পুড়িয়ে দিল, 3-4 জন মারা গেল। এখন বলতেছে যে মিলিটারি ক্যাম্প বাড়াবে। আমি একটা পরিষ্কার বলতে চাই, ওই সমস্ত জায়গায় মিলিটারি কোনো সলভ না, এটাকে রাজনৈতিকভাবে সলভ করতে হবে। লেট আস ফাইন্ড আউট, আমরা বের করি যে কীভাবে রাজনৈতিকভাবে সমাধান করা যায়। এটা সরকারের বর্তমান অন্তর্বর্তী সরকারের শুধু একার বিষয় না,
এটার জন্য একটা গ্র্যান্ড ডায়ালগ হইতে পারে পলিটিক্যাল পার্টিস, যারা ভবিষ্যতে যারা দেশটা চালাবে। তাহলে আমি বলছি যে সমস্যাগুলি আমরা বাড়িয়ে তুলছি, সমস্যাগুলি নিরসন করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছি না সামগ্রিকভাবে অ্যাজ এ হোল। নির্বাচন করতে যাব, নির্বাচন করব, ভালো কথা। তো নির্বাচন করার মধ্যে যদি এখন থেকে যদি সহনশীল পরিবেশ তৈরি না হয়, নির্বাচন তো ওটা হবে না, তো ওটা হবে না, হতে পারে না ওইটা। আজকে আমরা এখানটায় বাংলাদেশে বর্তমান সময়ে যে সময়টা আমরা পার করছি ট্রানজিশনটা, এটা তো প্র্যাকটিক্যালি সমস্ত পাবলিক জনগণ বুঝতেছে এটা ভালো নির্বাচন না হলে দেশটার অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে যাবে। নির্বাচনের পক্ষে তো সব দলই কথা বলছেন এবং প্রিপারেশনও নিচ্ছেন যে নির্বাচনমুখী সবাই এখন তো আর সেটি নিয়ে কোনো সন্দেহর অবকাশ না। সন্দেহ নির্বাচন না হওয়া পর্যন্ত সন্দেহ অবকাশ আছে, না হওয়া পর্যন্ত সন্দেহ অবকাশ আছে। আপনি ডক্টর ইউনূস সাহেব সাক্ষাৎকারে কি বলছে, উনি আওয়ামী লীগ সম্পর্কে উনি বলছে যে ওদের ব্যান্ড হয় নাই, হ্যাঁ ওদের কার্যক্রম স্থগিত আছে। তার মানে আন্দোলনকারী ফোর্স যারা আছে তোমরা একটু 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 অ্যারোগ্যান্ট হও, এরকম হইতে পারে। তার মানে সংশয় আছে এই জায়গায়, সংশয় না থাকলে এই কথাগুলি বলতো না। তো বুঝছেন, এটা পাবলিক বোঝে, পাবলিক বোঝার মতো করেই বোঝে। সেই জায়গায় দাঁড়ায় এখানটা আমি বলছি যে আমাদের আভ্যন্তরীণ সংকট, বহির্বিশ্বের সংকট এবং সামগ্রিকভাবে আমাদের রাজনীতিটাকে তো অস্থিতিশীল করে তুলতেছে। আর রাজনীতির স্থিতিশীলতা যেটা বুঝি আমরা, স্টেবিলিটি, তাই না, সেটা থাকছে না। তো আজকে আসলে চিটাগাংয়ের ঘটনায় আমি তো মনে করি না, হিলট্রাক্সের ঘটনায় আমি তো মনে করি একটা পলিটিক্যাল পার্টির একটা টিম যাওয়া উচিত। আসলে একদম ঘটনাটা কি ঘটছে ওই জায়গায়, হ্যাঁ, এটা নিয়ে আমরা এর আগেও আলোচনা করেছি। আমরা বিরতির পর এসে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আরেকটা বিরতির সময় হয়েছে। দর্শক, আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। এই পর্যায়ে আমরা আরো একটা বিরতি নিচ্ছি। বিরতির পর এসে আরো বিষয় নিয়ে আলোচনা করছি। বিরতির পর দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন RICL স্টিল জনতন্ত্র গণতন্ত্র। আমরা আলোচনা চলে যেতে চাচ্ছি। এই পর্যায়ে শুরুতে জনাব আলমগীর প্রফিল, আপনার কাছে আমি আসতে চাচ্ছি। এই যে আজকের সালাউদ্দিন সাহেবের বক্তব্য এবং সেই সাথে এনসিপির বক্তব্য এবং জামাতের বক্তব্য, এই পুরো তিনটি আলোচনায় আমি যেটি আর কি আমরা সহজভাবে যেটা নেয়ার চেষ্টা করছি যে আজকের বৈঠক থেকে আসলে নির্বাচন নিয়ে এবং গণভোট নিয়ে আমরা কি নিলাম। যখন বলছে যে বৈঠকে জুলাই সনদে বিভিন্ন ধারার উপর নোট অফ ডিসেন্ট থাকা নিয়ে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলেন, বিএনপির পক্ষ থেকে উনি যখন বললেন যে জুলাই সনদ প্রণীত হবে, স্বাক্ষরিত হবে, অঙ্গীকারনামায় সবাই সই করবেন, ওয়েবসাইটে যাবেন, সব পার্টি ইশতেহারে থাকবে এবং জনগণ জানবে জুলাই সনদে কি আছে, যার ম্যান্ডেট পাবেন তারা নোট অফ ডিসেন্টের অনুসারে যেতে পারবেন। এই যে এতদিন তো আমরা এই পজিটিভ বক্তব্যটি খুব কম শুনেছি বা শুনি নাই, হঠাৎ করে জুলাই সনদ নিয়ে আদৌ থেকে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা দেওয়া সম্ভব? যদি সংবিধান বলি বা যেটাই বলি না কেন, এটা তো রাষ্ট্রের জনগণের জন্য, তাই না? জনগণের প্রত্যাশার প্রতিফলন দুই রকমভাবে হয়। নির্বাচনের মধ্যে দিয়ে আমরা যদি একটা সংসদ তৈরি করি, সেই সংসদ কিন্তু সংবিধান সংশোধন করবার এখতিয়ারও পায়, সেটা একটা প্রক্রিয়া পদ্ধতি। আবার আমরা বলি যে যদি সংবিধানের যদি মূল কাঠামো বা মৌলিক কাঠামোতে আমি যদি কোনো পরিবর্তন আনতে চাই, সেটা গণভোটের বিকল্প কোনো পদ্ধতি নেই। তো এখানে দুটো ইস্যুই কোনো জায়গাতে এসেছে যে জিনিসগুলো নিয়ে হয়তো এই চিন্তার প্রশ্নটি উঠবে। আপনি যদি দ্বিকক্ষের প্রশ্নটি বলেন, তো আপনি তো মূল কাঠামোর সাথে কিছু পরিবর্তনের জায়গাতে আপনি যেতে যাচ্ছেন। তো সে কারণেই এই বিষয়টি উঠে এসেছে। আপনি যেটাকে বলছেন যে পজিটিভ, বিএনপি কখনো এই জায়গাগুলোতে নেগেটিভ থাকলে এরকম কথা কখনোই আসতো না। আমি বিষয়টা এভাবে বলি, আপনি দেখবেন খেয়াল করে যে এই পুরো আলোচনাতে বিএনপি যে পরিমাণে হোমওয়ার্ক করে ওই আলোচনায় ঐক্যমত্য কমিশনে গেছে, এটা সম্ভবত অন্য কোনো রাজনৈতিক দল গেছে কিনা আমি সেটা ব্যাপারে নিশ্চিত না। আমি নিশ্চিত আমি বলতে পারি এই জন্য, কারণ আজকের বিকালের পর দুপুরের পর থেকে যে বিষয়টি আমি জনাব সালাউদ্দিন সাহেবের বক্তব্য খুব ভালো করেই পড়ার চেষ্টা করছিলাম এবং জামাতের পক্ষ থেকে যে তাদের সেক্রেটারি জনাব হামিদুর রহমান উনি যে বলেছেন তা সেটাও আমি পড়েছি বা বোঝার চেষ্টা করেছি আসলে রাজনৈতিক দলগুলোর মতামত কি। সেক্ষেত্রে আমি বলবো যে বিএনপি অনেক গোছানো এবং খুব সুন্দর করে যে ব্যাখ্যাগুলো দিয়েছে যে গণভোট নিয়ে কি হওয়া যায়, এবং সেক্ষেত্রে জনাব সালাউদ্দিন সাহেব উনি ভালোই এখানে আলোচনা করেছেন। এবং সেই প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে জুলাই সনদকে সাংবিধানিক রূপ দেওয়া তো আসলে কঠিন। ইসির পক্ষ থেকেও তো বলা হয়েছে যে পিআর যে পদ্ধতি সেটা সাংবিধানিক আসবে না, কিন্তু নির্বাচনের আগে সাংবিধানিক বৈধতা দেয়া
এটা কি সম্ভব কিনা? এটা আমরা এটাকেও মনে হয় যে আপনার নতুন একটা বিতর্ককে উস্কে দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ আমি সমাধান হয়ে যাওয়ার পথে গিয়েও আমি বলবো যে আমি মানে সমাধানটা করবো না, এরকম একটা জায়গাতে যাওয়া, অর্থাৎ ওই জায়গাতে এমন একটা কিছু রেখে দেওয়ার চেষ্টা করা হবে যাতে করে সেটা পরবর্তী নির্বাচনকে যেন প্রশ্নবিদ্ধ করার জায়গা তৈরি করে। অর্থাৎ আমি যদি বলি যে পিআর নিয়ে আমার একটা নোট অফ ডিসেন্ট আছে, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না, সেটা আমি আগামী সংসদ নির্বাচনে আমি সেটাকে প্রভাবিত করার চেষ্টা করব। তো এইগুলো হচ্ছে কূটযুক্তি বা কূট চালের জায়গা। জনগণ একটা নির্বাচন চায়, নির্বাচিত একটা সরকার চাই। সেক্ষেত্রে যে অংশগুলোতে গণভোটের প্রশ্ন প্রয়োজনীয়তা রয়েছে সেটি হ্যাঁ হতে পারে, যদি সবাই মনে করে যে এটা নির্বাচনের দিন একই দিনে সেটা করা হবে। জাতীয় সংসদের নির্বাচনের সময় দুটো ব্যালট থাকবে, একটাতে তারা গণভোটের পক্ষে বিপক্ষে কথা বলবেন আর একটা সংসদ সদস্য নির্বাচন করবেন, একটা প্রক্রিয়া। আবার যদি কারো মনে হয় যে এটা পরে করবেন সেটা ঠিক আছে, কিন্তু গণভোট আগে করে তারপরে জাতীয় সংসদে নির্বাচন করতে হবে, আমার মনে হয় যে এটা আর একটা নতুন বিতর্কের জায়গা বা নতুন একটা সংশয়ের জায়গা তৈরি করার জিনিস। যেটা নাজমুল ভাই বলছিলেন যে আমাদের এই নির্বাচন নিয়ে সংশয়ের জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। জনগণ এখন নির্বাচনমুখী এবং দেশ একটা নির্বাচনের প্রত্যাশার জায়গায় আছে। উনি বলেছিলেন যে বিনিয়োগ তাদের করবার কথা না, বিনিয়োগ সামিট যেটা তারা করেছিলেন, এরকম অনেকগুলো বিষয় আছে। গত 14 মাসে দেশে কোনো বৈদেশিক বিনিয়োগ হয়নি। আমাদের কর্মসংস্থানের সূচক নিচের দিকে নেমে যাচ্ছে, দারিদ্র্য সীমার নিচে মানুষ নেমে যাচ্ছে অনেক বেশি, জিডিপির প্রবৃদ্ধি স্মরণকালের সর্বনিম্ন জায়গাতে চলে গেছে। একটা রাজনৈতিক সরকার দেশে না আসলে কোনো রকম বিনিয়োগ হবে না, ব্যাংকিং খাতের অবনতি হয়েছে। ফলে আমরা মনে হয় যে এই বিতর্কের জায়গাগুলোকে যত তাড়াতাড়ি 15ই অক্টোবরের পর এই ঐক্যমত্য কমিশন নামক কমিশনটি সফলতার সাথে তার দায়িত্ব পালন করে শেষ করে যাক, এই কথাটি ইতিহাসে লিপিবদ্ধ থাকুক। নাজমুল ভাইদের সেই ঐকান্তিক চেষ্টার একটা সফলতা দেখে আমরা সেটাই চাই। আপনার কাছে আমি একই বিষয় নিয়ে আসতে চাচ্ছি। আরেকটি বিষয় আর কি আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে সর্বশেষ 29 সেপ্টেম্বর হাতিরপুলের রেস্তোরাঁয় যে 9 দলের একটি উদ্যোগ আমরা দেখতে পেয়েছি এবং সেক্ষেত্রে বিভিন্নভাবে 2-3 জায়গায় আসলে বিভিন্ন ধরনের মিটিং এর কথা আমরা শুনতে পেয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক দল আলাদা আলাদা করে মিটিং করেছেন। সেখানে আপনারাও ছিলেন, সিপিবি ছিল, বাসদ ছিল, বাসদ মার্ক্সবাদী যারা তারাও ছিলেন, বাংলাদেশ জাসদও ছিল, তাই না? তো এই মিটিংগুলোর মাধ্যমে আপনারা আসলে নির্বাচন নিয়ে প্রস্তুতির জায়গায় কি ভাবছেন? শুধু নির্বাচন না, মূলত আমরা এই যে সংস্কার কমিশন আলোচনাটা কিভাবে তাড়াতাড়ি উইন্ড আপ করা যায়, তাড়াতাড়ি গুটানো যায়, তাই না? সেই জন্যই কিন্তু মূলত বৈঠকগুলি। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমরা নির্বাচন ডেফিনেটলি উনি কারেক্টলি বলছেন, পাবলিক আসলে নির্বাচিত একটা সরকার চায়, কারণ পাবলিক বুঝে গেছে এই 12-13 মাসে, তাই না, যে এই সরকার দিয়ে বেশি দিন চলা যাবে না, একদিন চলাও ঠিক হয়নি। আমি তো মনে করি বিএনপি বড় দল প্রথম যে ডিমান্ড করেছিল সেই ডিমান্ডটাতে স্ট্রিক করলে বিএনপি নির্বাচন করে এই সামগ্রিক এই যে আচার বিচার তার কন্ট্রোলে রেখে করতে পারতো পলিটিক্যাল। এটা তো আল্লাহর উপরে ছেড়ে দিতে হচ্ছে সামগ্রিক বিষয় মিলে সমস্ত কিছুই, আকাশের দিকে তীর্থের কাকের মতো চেয়ে থাকা আর কি। যাই হোক, তারপরেও শেষ ভালো যার সব ভালো তার, তাই না? আমরা আশা করছি যে সংস্কার কমিশনের আলোচনা আমরা 8 তারিখের মধ্যে আমরা এটা গুটায় ফেলতে পারবো সবাই, এবং এরপরে সত্যি করে বাংলাদেশে এখানটায় জোটবদ্ধ নির্বাচন হওয়ার চেষ্টা হচ্ছে। বিএনপি জোট করার চেষ্টা করতেছে, ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে একটা জোট করার কথা তারা বলেছে, ইসলামপন্থী দলগুলো তারা একটা জোট করার চেষ্টা করছে, আমরাও যারা আছি আমরাও একটা জোট করার চেষ্টা করছি। আশা করি বাংলাদেশের সামনে নির্বাচন জনগণের অংশগ্রহণমূলকই হবে এবং সেই নির্বাচনের মধ্যে জনগণ একটা ভালো সরকার পাবে। আমরা সেটা আশা করি। আপনারা কিভাবে জোট করার চেষ্টা করছেন সেটা আমরা আমাদের সমমনা রাজনৈতিক দল যেগুলি আছে, যারা আমরা দীর্ঘদিন ধরে আমরা পরীক্ষিত, আমাদের চলার পথে আমরা আন্দোলন ঐক্য আমরা বিভিন্ন সময় করেছি, আমরা সেই দলগুলো নিয়ে আলোচনা করতেছি, করে আমরা ঐক্য করার চেষ্টা করতেছি। আশা করছি আমাদের সেই ঐক্য হবে, আমরাও সেই নির্বাচন। সেক্ষেত্রে জামাতের সাথেও কি আপনারা আলোচনা করবেন? না, প্রশ্নই আসে না। আমরা শুনেন, আমরা পরিষ্কার বিষয় বলি, ধর্ম এবং রাজনীতিকে আমরা একসঙ্গে মিলাতে চাই না। ধর্ম বিতর্কের বিষয় না, রাজনীতি বিতর্কের বিষয়। এই যে আজকে ওইখানটায় হাজিমকে সালাউদ্দিন সাহেব বললেন শিশির মনিরকে, তুমি এই কথা মোহাম্মদ কৃষ্ণ বলতে গেলা কেন? আমি ঠিকই বলছি, আমরা আগে বলতাম, তখন তো আমরা তো নাস্তিক হিসেবে, এখন ওনারা বলে মেধাবী ছাত্র, রাজনীতির মেধাবী ছাত্র, বলুক না, ঠিক আছে বলুক না। তাহলে দেখেন বিতর্ক কিন্তু যারা ধর্মপন্থী রাজনীতি করে, উনি একটু আগে বলছেন শুরুতেই যে আজকে মাজারে গিয়ে ভোট প্রার্থনা করা, তাই না? সরি, মাজারে না, মন্দিরে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে। আমরা যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে ভোট প্রার্থনা করার বিপক্ষে। আমরা কি পূজা মণ্ডপ কি মসজিদ, আমরা ভোট প্রার্থনা করতে চাই না। ইতিমধ্যে বাংলাদেশের কয়েক জায়গাতে মসজিদ থেকে বের করে দিচ্ছে, পঞ্চগড়ের ঘটনা আছে, বাউন্ডারির ঘটনা আছে, যে মসজিদের রাজনীতি করা যাবে না, উচিতও না। আমরা ওই কারণে ধর্মটাকে রাজনীতি থেকে উপরে রাখতে চাই। ধর্ম বিতর্কের বিষয় না।
আজকে যার কারণে আমরা, আপনি বললেন যে জামাতের সঙ্গে আমরা বসি একসঙ্গে আলোচনা করি, কোনো আপত্তি নেই এতে, কিন্তু আমরা একসঙ্গে জামাতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কোনো ইচ্ছা আমাদের অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। হ্যাঁ, জামাত আদর্শিকভাবে তার রাজনীতি করুক, কোনো আপত্তি নেই। আমরা সেই ক্ষেত্রে দেশবাসীর কাছে আহ্বান হচ্ছে এখানটায় যে আমরা এই ধর্মভিত্তিক রাজনীতিতে যদি প্রলুব্ধ হয়ে যায়, যদি আগ্রহী হয়ে যায়, তাই না, তাহলে সেক্ষেত্রে কিন্তু ধর্মটা ক্ষতিগ্রস্ত হবে। যেখানটা পৃথিবীর বিভিন্ন দেশে এই ধর্মটাকে এইভাবে ক্ষতিগ্রস্ত করে কিন্তু অনেক উপমা পড়ছে। যেমন এই যে হোল ওয়ার্ল্ডে এই মুসলিমদেরকে তালেবান, জঙ্গি, এটা হলো কেন? এটা ছিল না আগে। মুসলিম শান্তি ধর্ম ছিল ইসলাম, তো সেখানটা এই তকমাটা পড়লো না। আমরা চাই না আমাদের ধর্মটা সে চিত্ত হোক, আমরা চাই আমাদের ধর্মটা শান্তির। এবং এই ধর্মটার স্থান শুধু বাংলাদেশ না, শুধু পাকিস্তান না, এই ধর্মটার স্থান গোটা বিশ্বে আছে, গোটা বিশ্ব মানব জাতির মধ্যেই আছে। ফলে প্রত্যেকটা ধর্মের মানুষ, প্রত্যেকটা ধর্ম তার কাছে প্রিয়। আমরা চাই ধর্মের সেই অবস্থানগুলি যার যার কাছে সেরকমই থাক। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নাগরিকের দৃষ্টিভঙ্গি থেকে ধর্মটাকে দেখা, সবাইকে সেই সহযোগিতাটা করা। ধর্মের বিরুদ্ধে রাষ্ট্রের কোনো বিদ্রোহ না, আমরা সেটাই চাই। যার কারণে আমরা বারবার বলছি ধর্মভিত্তিক রাজনীতি আমরা আমাদের আকাঙ্ক্ষার মধ্যে নেই। তারপরেও যারা করতে চায় করবে, আপনি বন্ধ করতে। এই যে ব্রিটেনে সেখানে খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি আছে, ওইখানে তার ওই পার্টির অত বেশি কদর নেই, কিন্তু আছে পার্টিটা। হ্যাঁ, আইনগতভাবে তার অধিকার আছে, এখানেও আইনগতভাবে তাদের অধিকার আছে করার। আর ধর্মভিত্তিক রাজনীতি করার জন্য জামাতের বিরুদ্ধে বাবুনগরী কি বলছে এটা দেশবাসী জানতেছে, তাই না? ফলে যে বিতণ্ডা হবে, যে বাক বিতণ্ডা হবে, এটা আমাদের বলার কিছু নেই। দেখবেন, ওয়েট করেন, অপেক্ষা করেন, সবগুলি আসবে। আমরা চাই এখন তো ধর্মটা আমাদের সর্বোচ্চ উপরে স্থান থাক, ধর্ম ক্ষতিগ্রস্ত হোক, আমরা এটাই চাই, এটাই আমাদের কামনা। ডাক্তার পাভেল, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আমাদের হাতে সময় খুব কম, আপনার বক্তব্যটি দিয়ে শেষ হয়তো করব অনুষ্ঠানটি। বিএনপিকে অনেকেই বলছেন, যে প্রশ্নটি আমি এর আগেও আর কি করতে চেয়েছি, এখন আমি এই প্রশ্ন দিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাচ্ছি। প্রস্তুতির জায়গায় ডাকসু এবং জাকসু নির্বাচন এবং জামাতের প্রতিনিয়ত গণসংযোগ এবং শেষ দুর্গাপূজা আপনি যেটি উল্লেখ করেছেন, খুব নতুনত্ব আমরা দেখেছি যে জামাতের রাজনীতি নীতিগত জায়গায় এবং কৌশলগত জায়গায় অনেকটা পরিবর্তন এবং ভিন্নতা লক্ষণীয়। এই ক্ষেত্রে আপনারা যে সমমনা দলগুলোর সাথে মিটিং করেছেন, সেক্ষেত্রে আসন বন্টন এবং কতগুলো আসন আপনারা ছাড়তে পারেন, বা বিএনপি কি সিদ্ধান্তে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে? দেখুন, আমি আপনার প্রথম প্রসঙ্গে অনেক বড় প্রশ্ন আপনারটি, সেটি হলো যে আপনারা যেটা বলছিলেন যে জামায়াত রাজনৈতিক প্রচারণা বা নির্বাচনের প্রচারণার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছে, তো এটাকে আপনি প্রচারণা বলবেন কিনা? যেমন নাদুল ভাই যেটা বলছিলেন যে পূজা মণ্ডপে গিয়ে ভোট প্রার্থনা করা, বা আপনি সেখানে গিয়ে মন্ত্র আওড়াবেন, অথবা আপনি পূজা এবং রোজাকে একই বৃন্তে দুটি ফুল বলে আখ্যায়িত করবেন। আমার মনে হয় যে শুধুমাত্র ভোটের বাক্সকে সমৃদ্ধ করবার জন্য আমাদের ধর্মটাকে এই পর্যায়ে নিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না। যারা নিজেদের দলের নামের সাথে ইসলাম শব্দটি রেখেছেন, তাহলে ইসলাম সম্পর্কে পৃথিবীর কাছে এবং দেশের মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছেন। এবং সেটার সাথে যখন তারা কেউ বলছে যে একজনের ভোট তাদের পক্ষে দিলে 18 কোটি লোকের কি যেন সওয়াব পাওয়া যাবে না, কি যেন বলছে, এবং তারপরে জান্নাতের টিকিট সংক্রান্ত কথাগুলো আছে, এটা রাজনীতির ভাষা নয়। রাজনীতিতে ধর্ম একটা স্পর্শকাতর জায়গা। দাবি করছেন যে 160টি ভোট আসন তারা পাবেন ভোট হলে। না, 100 কেন, 300টাই পাক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারা নিজেদের রাজনৈতিক আদর্শিক জায়গাতে যাক, ইসলামটাকে ইসলামের জায়গায় থাকুক। এটাকে একটা মডিফাইড ইসলাম বা কাস্টমাইজ ইসলামে পরিণত করাটা এটা ঠিক হচ্ছে না। কারণ ইসলাম ধর্মের স্বকীয়তা তার ভেতরে অন্তর্নিহিত রয়েছে এবং সেটি তার সুষমা। সেটাকে আমি আমার নিজের প্রয়োজনে সেটাকে কাস্টমাইজ করে আমার ইসলাম বানিয়ে মানুষকে প্রলুব্ধ করব এবং হিন্দু ধর্মাবলম্বীদেরকে আকৃষ্ট করবার জন্য আমি এমন কথা বলবো যেটা আপনার ধর্মের অনুভূতির সাথে অন্যদের যারা সম্পৃক্ততা রয়েছে তারা কষ্ট পাবেন, এই কথাগুলো বলার মধ্য দিয়ে নির্বাচন এবং ভোটের বাক্সে কিছু বাড়তি সংযোগ যুক্ত করবার চেষ্টাটাকে আমার মনে হয় দেশের মানুষ কেন পৃথিবীর কেউ খুব একটা শুভ বুদ্ধির কাজ বলে মনে করবে না। ফলে এগুলো জিনিস থেকে তারা যতটা তাড়াতাড়ি সরে আসতে পারবেন ভালো। আর তাদের যেটা প্রচারণা বলছেন, সেই প্রচারণার ক্ষেত্রে তারা শুদ্ধ প্রচারণা কতটুকু করেন, আর তাদের সেই আপনার যে বট বাহিনীর কথা প্রায় সবাই শুনি আমরা, তাদের মাধ্যমে সে প্রচারণা কতটুকু করেন। একজন নারী হিসেবে আপনি একটা কথা বলুন, প্রগতির কথা, আপনি যে কমেন্ট 1 সেকেন্ডের মধ্যে যে কমেন্ট আপনাকে আঘাত করবে, সেটির পরে হয়তো আপনার নিজেকে মনে হবে যে আপনার নারীত্বের প্রতি এত বড় অসম্মান পৃথিবীতে আর কেউ করেনি। তো ফলে
আমার ধর্মের আরেকটা সাথে প্রশ্ন ছিল জনাব পাভেল, যে এই যে 29 সেপ্টেম্বর এবং তার পরবর্তীতে যে মিটিংগুলো হয়েছেন, আপনাদের সাথে অনেক দল আসলে ভোটের জায়গায় শরিক হতে চাচ্ছেন কিনা, আপনারা কি হ্যাঁ, ভাবছেন? সেটা তো চাইতেই পারে। আমরা তো সবসময় বলেছি, এমনকি এই কথাও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে নির্বাচনের ফলাফল যেটি হোক না কেন আগামী দিনে দেশ পরিচালনা কিন্তু সামগ্রিকভাবে করতে হবে। জাতীয় সরকার ব্যবস্থাপনা বিএনপির একটা অঙ্গীকার। রাষ্ট্র ব্যবস্থায় আপনি যে একটা পরিবর্তনের সুযোগ পেয়েছেন, একটা ঐক্যবদ্ধভাবে দেশ চালানোর যে সুযোগটি আছে, বিএনপি তার শতভাগ ব্যবহার করতে চায় এবং আগামী দিনে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চায়, একা একা নয়। ডাক্তার আলমগীর পাভেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নাজমুল হক প্রধান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে আলোচনা করার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠান। নিশ্চয়ই অন্য কোনো বিষয়ে আগামীতে আপনাদের সাথে আবারও কথা হবে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।